হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি তোমাদের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ এই চ্যাপ্টার সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এর আগে আমি প্রথম চ্যাপ্টার থেকে বলে দিয়েছি, যে বা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আমার চ্যানেলে সে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করবে, সেখানে পেয়ে যাবে, সেখানে ইতিহাস কেন অন্যান্য সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে তোমাদের ইতিহাস দ্বিতীয় অধ্যায় আমি তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, বিপ্লবের সন্তান কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট বিপ্লবের সন্তান ছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন? 1799 খ্রিস্টাব্দে। ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর নেপোলিয়ন। কনসুলেট শাসন ব্যবস্থায় কতজন কনসাল ছিলেন? উত্তর 3 জন। তারপরের প্রশ্ন, কনসুলেট শাসন ব্যবস্থায় 3 জন কনসাল কারা? উত্তর নেপোলিয়ন, আবেসিয়েস, রজার ডুকোস। নামগুলো একটু কঠিন আছে, একটু দেখে পড়বে তাহলেই হবে। নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন? 1804 খ্রিস্টাব্দে। কোন সংবিধানকে অষ্টম বর্ষের সংবিধান বলা হয়? উত্তর 1799 খ্রিস্টাব্দকে। অর্থাৎ 1799 খ্রিস্টাব্দে প্রবর্তিত সংবিধানকে অষ্টম বর্ষের সংবিধান বলা হয়। ইতিহাসে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়। কাউন্সিল অফ 500 এর সভাপতি কে ছিলেন? উত্তর লুসিয়েন্ট। ক্যাম্পো ফর্মিং এর সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর 1797 খ্রিস্টাব্দে। এগুলো প্রত্যেকটা কিন্তু 1 নম্বর প্রশ্ন, ভালো করে দেখে নেবে, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবে। পিরামিডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1798 খ্রিস্টাব্দে। পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। নীল নদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1798 খ্রিস্টাব্দে। নীল নদের যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। নীল নদের যুদ্ধে ইংল্যান্ড সেনাপতি কে ছিলেন? নেলসন। তারপরে প্রশ্ন, ইটালিগণ বা ইটালির জনগণ নেপোলিয়নকে কেন মুক্তিদাতা বলেছিল? দেখে নাও, অস্ট্রিয়ার শাসন থেকে ইটালিকে মুক্ত করার জন্য ইটালি জনগণ নেপোলিয়নকে মুক্তিদাতা বলেছিলেন। কে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? উত্তর নেপোলিয়ন। কোড নেপোলিয়ন নামকরণ কত খ্রিস্টাব্দে হয়? 1807 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, কোড নেপোলিয়নে কটি ধারা আছে? উত্তর 2287টি। কেন নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? উত্তর, নেপোলিয়ন আইনবিধি সংকলন করেছিলেন বলে তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। লিজিয়ন অফ অনার কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিজিয়ন অফ অনার হলো নেপোলিয়ন প্রবর্তিত বিশেষ সম্মান বা উপাধি। তারপরের প্রশ্ন, কে বলেছিলেন আমি বিপ্লব? নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন। ঠিক আছে, নেপোলিয়ন বোনাপার্ট এটাও বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী। তারপরে প্রশ্ন, ম্যারেঙ্গোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর 1800 খ্রিস্টাব্দে। এই ম্যারেঙ্গোর যুদ্ধ কাদের মধ্যে হয়? মনে রাখবে, ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে। লুনিভিলের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল বা স্বাক্ষরিত হয়? উত্তর 1801 খ্রিস্টাব্দে। এই সন্ধি কাদের মধ্যে হয়? ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে। অ্যামিনিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? উত্তর 1802 খ্রিস্টাব্দে হয়। ঠিক আছে, ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? 1793 খ্রিস্টাব্দে। কোন কোন দেশ চতুর্থ শক্তিজোট গঠন করেছিল? উত্তর রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া ও তুরস্ক। ঠিক আছে, এই কটি দেশ চতুর্থ শক্তিজোট গঠন করেছিল। নেপোলিয়ন ভূমধ্যসাগরে কোন দ্বীপটি অধিকার করেন? উত্তর মল্টো দ্বীপ। তারপরে প্রশ্ন, উলমের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় এবং কাদের মধ্যে হয়? উত্তর দেখে নাও, 1805 খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে। ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় এবং কে জয়লাভ করে? ট্রাফালগারের যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে হয়, এই যুদ্ধে জয়লাভ করে ইংল্যান্ড। ঠিক আছে, তারপর অস্টারলিজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? এই এক একটা যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় এবং কাদের মধ্যে হয়, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, এরকমই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে, কত খ্রিস্টাব্দে হয়, কাদের মধ্যে হয়। ঠিক আছে, এরপরে প্রশ্ন, টিলসিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর দেখে নাও, টিলসিটের সন্ধি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। এই সন্ধির দ্বারা কি হয় না, নেপোলিয়নের সাম্রাজ্য চূড়ান্ত সীমার উপনীত হয়। এরপরে প্রশ্ন, নেপোলিয়নের কোন ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয়? উত্তর দেখে নাও, মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয়। বার্লিন ডিক্রিতে কি বলা হয়? বার্লিন ডিক্রিতে বলা হয় যে ফ্রান্স বা তার মিত্র দেশ বা নিরপেক্ষ দেশে ইংল্যান্ডের কোনো জাহাজ ঢুকতে পারবে না। বোঝা গেল। এরপরের প্রশ্ন, অর্ডার্স ইন কাউন্সিল কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়? উত্তর 1807 খ্রিস্টাব্দে। অর্ডার্স ইন কাউন্সিল কার বিরুদ্ধে ঘোষণা করা হয়? উত্তর ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে। নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে মিলান ডিক্রি জারি করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1807 খ্রিস্টাব্দে। এবং কত খ্রিস্টাব্দে ওয়ারাস ডিক্রি জারি করেন? উত্তর 1807 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে মন্টেন ব্লু ডিক্রি জারি করেন? উত্তর 1810 খ্রিস্টাব্দে। ঠিক আছে,
নেপোলিয়ন স্পেন জয়ের পর স্পেনের সিংহাসনে কাকে বসেছিলেন? উত্তর, তার ভাই জোসেফ বোনাপার্টকে। মনে রাখবে। এরপরের প্রশ্ন, বোরোডিনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর, 1812 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। বোরোডিনের যুদ্ধ কাদের মধ্যে হয়? ফ্রান্স ও রাশিয়ার মধ্যে হয়। লিপচিগের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1813 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। লিপচিগের যুদ্ধ কাদের মধ্যে হয়? ফ্রান্স ও চতুর্থ শক্তিজোটের মধ্যে হয়। মন্টেনব্লু সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? নেপোলিয়ন ও চতুর্থ শক্তিজোটের মধ্যে স্বাক্ষরিত হয়। কোন সন্ধির ফলে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন? ফন্টেনব্লু সন্ধির ফলে। অষ্টাদশ লুই কে ছিলেন? ইনি ছিলেন ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের ভাই। ঠিক আছে, কোন সন্ধির মাধ্যমে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন? উত্তর, প্যারিসের প্রথম সন্ধির মাধ্যমে। এরপরের প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ কাদের মধ্যে হয়? নেপোলিয়ন ও মিত্রপক্ষের মধ্যে, অর্থাৎ ইংল্যান্ড, প্রাশিয়া ইত্যাদির মধ্যে হয়। কোন ইংরেজ সেনাপতি ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন? উত্তর, ডিউক অফ ওয়েলিংটন ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়? আসবে পরীক্ষাতে। 1821 খ্রিস্টাব্দের 5ই মে। নেপোলিয়নকে কোন ভারতীয় শাসকের সঙ্গে তুলনা করা হয়? উত্তর, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সঙ্গে। এবার আমরা 2 নম্বরের প্রশ্ন দেখে নেব। অষ্টম বর্ষের সংবিধান কি? এই সংবিধান দ্বারা প্রবর্তিত শাসনের নাম কি? এগুলো আমি আর আনসার পড়ছি না, তোমরা কিন্তু ভালো করে আনসারটা এখান থেকে দেখে নেবে। অবশ্যই আমি আনসার সমেত তোমাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে, ডিরেক্টরির শাসন বলতে কি বোঝো? 18 ব্রুমেয়ার ঘটনা বলতে কি বোঝো? মন্ট জেলার্ট কে? বইটা পুরনো বলে একটু দাগানো আছে, কিছু মনে করো না। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখা তোমাদের কাজ, সেগুলোই ভালো করে খাতায় নোট করে রাখো। ঠিক আছে, তারপরে প্রশ্ন, প্রথমে নেপোলিয়ন আইনসভার কয়টি কক্ষ প্রবর্তন করেন? সেগুলোর নাম কি? ঠিক আছে, করবে। প্রশ্ন, কনকর্ডাট বলতে কি বোঝায়? কনকর্ডাটে কি বলা হয়? অর্গানিক শর্তাবলী কি? কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় এবং কেন করা হয়? লাইসি কি? লিজিয়ন অফ অনার কি? করবে। অ্যামিয়ান্সের সন্ধির গুরুত্ব কি ছিল? কনফেডারেশন অফ দ্য রাইন কি? সুইস কনফেডারেশন কি? নেপোলিয়নকে ইটালির মুক্তিদাতা বলা হয় কেন? বার্লিন ডিক্রি কি? মিলান ডিক্রি কি? করবে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণের কারণ কি ছিল? দেখে নাও ভালো করে উত্তর, ভালো করে করবে। জুনটা কি? টোরেস ভেড্রাস কি? স্পেনীয় ক্ষত কি? স্পেনীয় ক্ষত কিভাবে নেপোলিয়নের পতনকে অনিবার্য করে তোলে? পোড়ামাটির নীতি কি? নেপোলিয়নকে অশ্বপৃষ্ঠে বিপ্লব বা বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় কেন? বোনাপার্ট মতবাদ কি? এরপর দেখে নাও 5 নম্বর প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? করবে। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা যায় কি? অথবা নেপোলিয়ন কিভাবে বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করেছিলেন? ঠিক আছে, করবে। দেখে নাও এর পুরো উত্তর, আমি একজোড় তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। তোমাদের স্কুলের যে বই আছে সেই বইতেও করতে পারো, অ্যান্সার সেখানেও পেয়ে যাবে। তবুও তোমাদের আমি পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি, যদি কারো মনে হয় এখান থেকে করার, করতে পারো। ঠিক আছে, এরপরের প্রশ্ন, মহাদেশীয় অবরোধ কি? নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকর করেন? এর উত্তর দেখে নাও। আস্তে আস্তে পেজটা আমি সরাচ্ছি, পুরো উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ভালো করে দেখে নেবে। অবশ্যই তোমরা কিন্তু পয়েন্ট ধরে ধরে লেখার চেষ্টা করবে, যেহেতু তোমরা এবার ক্লাস 9-এ উঠেছো। নেপোলিয়নের রাশিয়া আক্রমণ গুরুত্বপূর্ণ কেন? করবে। এর উত্তর ভালো করে দেখে নাও, উত্তরটা চলছে। ঠিক এই পর্যন্তের উত্তর শেষ হলো। এরপরের প্রশ্ন, শতদিবস রাজত্ব বলতে কি বোঝায়? নেপোলিয়নের এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে আসার পটভূমি কি ছিল? এর উত্তর দেখে নাও। যাদের বই নেই তারা ভাবছো আমরা অ্যান্সার কোথা থেকে করবো, আমি কিন্তু তাদের সবার জন্য উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এখান থেকে অ্যান্সারটা নিতে পারো। ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। এবার দেখো 8 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেপোলিয়নের পতনের কারণগুলো কি কি? ব্লু কালার দেওয়া পয়েন্টগুলো ভালো করে লিখবে এবং বাকি যে লাইনগুলো রয়েছে তার রিলেটেড সেগুলো গুছিয়ে পড়ে নিজের মতো করে গল্পের মাধ্যমে লিখবে। শুধু ব্লু কালার পয়েন্টটা তোমরা মুখস্থ করবে। এত বড় অ্যান্সার দেখে তোমরা হয়তো অনেকেই ভয় পাচ্ছ যে কীভাবে মুখস্থ করে। দেখো মুখস্থ কিছুই না, গল্পের মতো করে পড়ে শুধু পয়েন্ট করা ধরে ধরে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে অ্যান্সারটা তোমাদের লেখাতেও অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কিভাবে ঘটেছিল? এটাও করবে। ঠিক আছে, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো ভালো করে করো, কমন এর মধ্যেই পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়া দরকার নেই। ওকে, অনেকটাই বড় উত্তর, চেষ্টা করবে গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে লেখার। ইতিহাস কেউ মুখস্থ করে না, তোমরা কিন্তু গল্পই পড়ছো। ঠিক আছে, প্রাচীনকালের ইতিহাস পড়ছো মানে তোমরা কিন্তু গল্পই পড়ছো। চেষ্টা করবে গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে লেখার, এগুলো নিয়ে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফ্রান্সে ক্ষমতা লাভ করেন? ঠিক আছে,
এটাও ভালো করে করবে। যেটা তোমাদের আমি বললাম, ব্লু কালার দেওয়া পয়েন্টগুলো ভালো করে ধরে ধরে মুখস্থ করবে এবং সেটা ধরে ধরেই লাইনগুলো লিখবে। ঠিক আছে? আর চেষ্টা করবে যেরকমটা বই লেখা রয়েছে সেই রকম করেই খাতায় অ্যান্সারটা লেখার। কারণ তোমরা এখন বড় হয়েছো, উঁচু ক্লাসে উঠেছো, লেখার ধরনটাও তোমাদের কিন্তু চেঞ্জ করতে হবে, তবেই না ভালো মার্কস পাবে। তো যেটা বলছিলাম সেটা মন দিয়ে করো। ঠিক আছে? তো তোমাদের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন। এইগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।